টাকার লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে। এই শহরের সুন্দরী নারীদের অপহরণ করে তাদের পরিবারকে টাকা দেওয়া হচ্ছিল, আর আশ্চর্যের বিষয় হলো টাকার বিনিময়ে আপনজনরাই তাদের খোঁজ করা বন্ধ করে দিচ্ছিল। কিন্তু এই পাচারকারী চক্রটি এবার তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলল। তারা কিডন্যাপ করে বসে এক ভয়ঙ্কর সাবেক গ্যাংস্টারের স্ত্রীকে, যে কিনা এই লাইন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে সৎভাবে জীবনযাপনের চেষ্টা করছে। আর এর পরেই শুরু হয় এমন এক তাণ্ডব যা এই অপরাধী চক্রটি স্বপ্নেও ভাবেনি। ডং কি পারবে তার স্ত্রীকে এই নরক থেকে উদ্ধার করতে? সেই টানটান উত্তেজনার গল্প নিয়েই আজকের এই মুভি এক্সপ্লেনেশন। বন্ধুরা, আজকে আমি যে মুভির কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি তার নাম আনস্টপেবল। গল্পের শুরুটা এখান থেকেই, তাই বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনটি চেপে রাখুন, কেননা আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। গল্পের একদম শুরুতে আমরা দেখতে পাই কোরিয়ান একটি জনাকীর্ণ মাছ বাজার। ডং নামের এক শান্ত প্রকৃতির লোক তার বন্ধুদের সাথে একটি ট্রাকে করে মাছ ডেলিভারি দিতে এসেছে। ডং দেখতে বেশ স্বাস্থ্যবান এবং বলিষ্ঠ হলেও তার আচরণে এক ধরনের নম্রতা কাজ করছে। বাজারটি নিয়ন্ত্রণ করে এক প্রভাবশালী ইউনিয়ন লিডার। সেই সময় সেখানে দেখা যায় এক দরিদ্র মাছ বিক্রেতাকে ইউনিয়ন লিডারের লোকজন বকেয়া পাওনা টাকার জন্য নিষ্ঠুরভাবে মারধর করছে। বাজারের অন্য সবাই ভয়ে কুঁকড়ে থাকলেও ডং বিষয়টি দেখছে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না, কেননা সে চায় না এই মুহূর্তে কোনো ঝামেলায় জড়াতে। ইউনিয়ন লিডার ডংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় তার পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলে সে খুব ভালো কাজ করছে এবং এভাবেই যেন সে নিজের কাজ চালিয়ে যায়। ডং মনে মনে লোকটিকে প্রচণ্ড ঘৃণা করলেও মুখে হাসি বজায় রেখেই তাকে সম্মান জানিয়ে সেখান থেকে বিদায় দেয়। তার এই আচরণ দেখে মনেই হয় না তার ভিতরে কোনো শক্তিশালী সত্তা লুকিয়ে আছে। কিছুক্ষণ পরেই ডংয়ের কাছে একটি ফোন আসে এবং সে খুব তাড়াহুড়া করেই সেখান থেকে একটি ব্যবসায়িক মিটিংয়ে চলে যায়। সেখানে গিয়ে জানা যায় ডং এবার একটি নতুন ব্যবসায়িক পরিকল্পনা করছে। সে কোরিয়াতে বড় আকারের কিং ক্র্যাব আমদানি করতে চায়। গল্পের এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে ডং এর আগেও অনেকগুলো ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছে এবং প্রতিবারই সে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছে। তার অতীত ইতিহাস বলছে সে ব্যবসার ক্ষেত্রে খুব একটা সৌভাগ্যবান নয়, কিন্তু ডং একেবারেই দমে যাওয়ার পাত্র নয়। সে বারবার চেষ্টা করে নতুন করে ঘুরে দাঁড়ানোর। এবারও সে অনেক ঝুঁকি নিয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লোন নিয়ে এই কাঁকড়ার ব্যবসায় ইনভেস্ট করেছে। যদিও সে জানতো যে সমুদ্রপথে কাঁকড়াভর্তি জাহাজ আসতে কয়েক মাস সময় লেগে যেতে পারে, তবুও সে ভাগ্যের উপর ভরসা করেই এগিয়ে যায়। অন্য একটি দৃশ্যে আমাদের পরিচয় হয় ডংয়ের স্ত্রী জিসের সাথে। জিসে অত্যন্ত পরিশ্রমী একজন নারী। সে একদিকে যেমন বৃদ্ধাশ্রমের সেবিকা হিসেবে কাজ করে, অন্যদিকে অবসর সময়ে হোটেলের ওয়েটার হিসেবেও কাজ করে। তাদের আর্থিক অবস্থা যে খুব একটা সুবিধার নয় তা জিসের এই হাড়ভাঙা খাটুনি দেখেই বোঝা যায়। ডংয়ের আগের ব্যবসায়িক লসগুলোর কারণেই তারা এখন ঋণের জালে জর্জরিত। রাতে যখন ডং তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন তাদের দুইজনের কথোপকথনেই ফুটে ওঠে যে জিসে তার স্বামীর এই হঠকারী ব্যবসায়িক সিদ্ধান্তগুলো একদমই পছন্দ করে না। ডং এবার জিসের অনুমতি ছাড়াই নতুন ব্যবসায় টাকা খাটিয়েছে, যা সে জিসেকে সরাসরি বলতে ভয় পাচ্ছিল। জিসে বারবার তাকে বোঝাচ্ছিল যেন সে এসব ঝুঁকির কাজ ছেড়ে দিয়ে স্থির কোনো কাজ করে, কিন্তু ডংয়ের মনে বড় কিছু করার স্বপ্ন সবসময় উকি দেয়। পরের দৃশ্যে দেখা যায় শহরের একটি অন্ধকার ফ্ল্যাটে ভয়ঙ্কর দৃশ্য। একজন বৃদ্ধ লোকের উপর কিছু লোক পাশবিক টর্চার করছে। লোকগুলো আসলে এক ভয়ঙ্কর নারী পাচারকারী চক্রের সদস্য এবং পাওনা টাকা আদায়ের জন্যই তারা এই কাজগুলো করে। বৃদ্ধ লোকটি টাকা দিতে না পারায় তাকে যখন মেরে ফেলার পরিকল্পনা করছিল, ঠিক তখনই তার মেয়ে বাড়িতে ঢুকে পড়ে। মেয়েটিকে দেখা মাত্রই পাচারকারী চক্রের প্রধানের কুনজর পড়ে তার উপর। তারা বৃদ্ধকে ছেড়ে দিয়ে মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এই চক্রটি মূলত সুন্দরী নারীদের টার্গেট করে তাদের পাচার করে দেয়। মেয়েটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ট্রাফিক সিগন্যালে তারা ডংয়ের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। ডং যখন গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলতে যায়, তখন পাচারকারী চক্রের ড্রাইভার তার সাথে অত্যন্ত অভদ্র আচরণ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে ডংয়ের স্ত্রী জিসে গাড়ি থেকে নেমে আসে। জিসেকে দেখা মাত্রই পাচারকারী দলের প্রধানের কুনজর পড়ে তার উপর। সে যেন নতুন কোনো শিকার খুঁজে পেয়েছে। সে হঠাৎ শান্ত হয়ে নিজের ড্রাইভারকেই মারধর করে এবং ডংয়ের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এই রহস্যময় ক্ষমা আসলে একটি বড় বিপদের ইঙ্গিত ছিল। পরের দিন ডং ইউনিয়ন লিডারের অফিসে যায় তার পাওনা টাকা আদায়ের জন্য। সে আশা করেছিল এই টাকা দিয়ে সে অন্তত কিস্তির কিছু অংশ পরিশোধ করতে পারবে, কিন্তু ইউনিয়ন লিডার তাকে সাফ জানিয়ে দেয় এখন টাকা দেওয়া সম্ভব নয়। ডং বারবার আকুতি করার পরও সে তাকে অপমানজনকভাবে মাত্র 2000 টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে দেয়। হতাশ হয়ে ডং যখন ফিরছিল, তখন তার কাছে আরেকটি দুঃসংবাদ আসে। সে জানতে পারে কিং ক্র্যাববাহী জাহাজটি ভুল করে চীনের সমুদ্র সীমায় ঢুকে পড়েছে এবং চীন সরকার জাহাজটিকে আটকে দিয়েছে। এর মানে হলো তার পুরো বিনিয়োগ এখন অনিশ্চয়তার মুখে এবং জাহাজটি ফিরে আসতেও অনেক সময় লাগতে পারে। এই খবরটি শুনে ডংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারে সে আবারও বড় এক বিপদের মুখে পড়তে যাচ্ছে।
এদিকে যে প্রতিষ্ঠান থেকে ডং লোন নিয়েছিল তারা জিসের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে দেয়। নোটিশে স্পষ্টভাবে বলা ছিল যে দ্রুত লোন পরিশোধ না করলে তাদের বাড়ি এবং গাড়ি বাজেয়াপ্ত করা হবে। জিসে এই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে সেই দিনটি ছিল জিসের জন্মদিন। ডং চাইছিল জিসেকে বড় কোনো সারপ্রাইজ দিয়ে খুশি করতে। সে তার সব বিপদ ভুলে গিয়ে শহরের একটি দামি রেস্টুরেন্টে টেবিল বুক করে এবং জিসের জন্য অপেক্ষা করতে থাকে। জিসে রেস্টুরেন্টে আসার পর তাদের মধ্যে ঋণের নোটিশ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। জিসে খুব রেগে যায়, কেননা ডং তাকে না জানিয়ে আবারও বিপদ ডেকে এনেছে। ডং পরিস্থিতি শান্ত করার জন্য বলে আজ অন্তত এই বিষয় নিয়ে কোনো কথা না বলতে। জিসে রাগ করে সেখান থেকে চলে যেতে চাইলে ডং তাকে বসিয়ে রেখে দ্রুতই বার্থডে কেকটি আনতে যায়, কিন্তু সে কেক নিয়ে ফিরে এসে দেখে জিসে সেখানে নেই। ডং ভাবে জিসে হয়তো সত্যিই রাগ করে বাড়ি চলে গেছে, তাই সেও বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সে জানতো না যে ততক্ষণে জিসের জীবনে এক বিশাল অন্ধকার নেমে এসেছে। রাত তখন বেশ গভীর। ডং যখন তার বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন সে দেখতে পায় দুটো গাড়ি অদ্ভুতভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, যেন কোনো দুর্ঘটনা ঘটেছে। ডং প্রথমে বিষয়টি সাধারণ কোনো সড়ক দুর্ঘটনা ভেবে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মনের ভেতর এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করে। সে জানতো না যে ঠিক সেই মুহূর্তে তার বাড়ির ভেতরে যমদূতের মতো প্রবেশ করেছে সেই নারী পাচারকারী চক্রের সদস্যরা। রাস্তায় সাজানো সেই দুর্ঘটনা ছিল মূলত একটি সূক্ষ্ম চাল, যাতে ডং বা অন্য কেউ সময় মতো বাড়ির কাছে পৌঁছাতে না পারে। পাচারকারীরা অত্যন্ত ঠান্ডা মাথায় জিসেকে তার নিজের ঘর থেকে তুলে নিয়ে যায়। জিসে আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর, কিন্তু পেশাদার ওই অপরাধীদের শক্তির কাছে সে হার মানতে বাধ্য হয়। এদিকে কিছুক্ষণ পর রাস্তা ক্লিয়ার হলে ডং তার বাড়িতে আসে এবং সে ভেতরে প্রবেশ করে। সে মনে মনে জিসের কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেকগুলো কথা সাজিয়ে রেখেছিল, কিন্তু ঘরের ভিতর ঢুকতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সারা ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে এবং বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। ডং বারবার জিসের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। সে পাগলের মতো বাড়ির প্রতিটি আনাচে কানাচে জিসেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জিসের চিহ্ন নেই। ধস্তাধস্তির চিহ্ন দেখে সে নিশ্চিত হয় যে জিসে স্বেচ্ছায় কোথাও যায়নি, বরং তাকে কেউ জোর করে তুলে নিয়ে গেছে। কোনো উপায় না দেখে ডং দ্রুত নিকটস্থ পুলিশ স্টেশনে ছুটে যায় একটি নিখোঁজ ডায়েরি করতে। সেখানে গিয়ে সে আরও ভয়ঙ্কর একটি তথ্য জানতে পারে। পুলিশ অফিসার তাকে জানায় ওই এলাকার সব সিসিটিভি ক্যামেরা ঠিক সেই সময়টাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল। ডং বুঝতে পারে এটি কোনো সাধারণ অপহরণ নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত একটি অপহরণ। থানা থেকে বেরিয়ে ডং যখন দিশেহারা, ঠিক তখনই তার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক শীতল কণ্ঠস্বর। লোকটি বলে, তোমার স্ত্রীকে আমরা নিয়ে এসেছি। পুলিশ স্টেশনে গিয়ে তুমি বুদ্ধিমানের মতো কাজ করোনি। ডং রাগে কাঁপতে কাঁপতে জিসেকে ছেড়ে দিতে বলে। অপহরণকারী তাকে জানায় যে জিসেকে যদি সে জীবিত ফেরত পেতে চায় তবে তার দেওয়া নির্দেশ মতো কাজ করতে হবে। লোকটি বলে ডংয়ের বাসায় ফ্রিজের উপর একটি ঠিকানা লেখা আছে, সেখানে যেন সে আজ দুপুর 2টার মধ্যে একা দেখা করতে আসে। অপহরণকারীরা তাকে এই বলেও সতর্ক করে দেয় যে সাথে যদি পুলিশ বা অন্য কাউকে নিয়ে আসে তবে তারা জিসেকে কেটে 2 ভাগ করে ফেলবে। ডং তখন নিজের রাগ কন্ট্রোল করে জিসের জীবনের কথা ভেবে তাদের দেওয়ার ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিকানা অনুযায়ী ডং একটি অভিজাত রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে গিয়ে সে ম্যানেজারকে তার অ্যাপয়েন্টমেন্টের কথা বললে ম্যানেজার তাকে একটি নির্দিষ্ট টেবিল দেখিয়ে দেয়, যা আগে থেকেই রিজার্ভ করা ছিল। ডং সেখানে বসেই দেখতে পায় টেবিলের উপর একটি ব্যাগ, একটি মোবাইল এবং একটি জ্যাকেট রাখা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই ফোনটি বেজে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে অপহরণকারী বলে, আমি একটু কাজে ব্যস্ত থাকায় তোমার সাথে সরাসরি দেখা করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তবে ব্যাগের ভেতরে তোমার জন্য খুব আকর্ষণীয় কিছু আছে, সেটা খুলে দেখো। ডং ব্যাগটি খুলে ভেতরে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে। ব্যাগের ভেতরে থরে থরে সাজানো প্রচুর নগদ টাকা। লোকটি হাসতে হাসতে বলে, তোমার স্ত্রীর বিনিময়ে এই টাকাগুলো আমি তোমাকে উপহার দিলাম। যাও, এই টাকাগুলো নিয়ে নিজের জীবন নতুন করে সাজাও আর জিসেকে ভুলে যাও। ডং টাকার দিকে তাকিয়ে ঘৃণায় স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই লোকগুলো আসলে মানুষের আবেগ নিয়ে খেলা করে। তারা কেবল মেয়েদের অপহরণ করে না, বরং তাদের পরিবারের সদস্যদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। অপহরণকারী আরও বলে যে সে ডংয়ের উপর নজর রাখছে এবং দেখছে যে সে একা আসেনি, সাথে লোক এনেছে, যা তাকে খুবই কষ্ট দিয়েছে। ডং সাথে সাথে বুঝতে পারে অপহরণকারী আশেপাশে কোথাও আড়ালে বসে তাকে দেখছে। ঠিক সেই মুহূর্তে সে ক্যাফের বাইরে একটি কালো গাড়িতে একটি লোককে দ্রুত গাড়িতে উঠে চলে যেতে দেখে। ডং আর দেরি না করে তার বন্ধুকে নিয়ে সেই গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। ডংয়ের বন্ধু গাড়িটিকে আটকে ফেলে এবং ভেতরে থাকা লোকটিকে বের করে আনে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দেখতে পায় যে লোকটি আসলে অপহরণকারী নয়, বরং একজন সাধারণ মানুষ যাকে তারা ভুল করে ধাওয়া করেছে। ডং তখন হতাশ হয়ে সেই টাকার ব্যাগ নিয়ে আবারও পুলিশ স্টেশনে ফিরে আসে এবং অফিসারকে পুরো ঘটনা খুলে বলে। পুলিশ সেই টাকাগুলো এভিডেন্স হিসেবে জমা রাখে এবং ডংকে আশ্বাস দেয় যে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। বাড়ি ফিরে ডং বুঝতে পারে পুলিশের উপর ভরসা করে বসে থাকলে জিসেকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। তাই সে তার বন্ধুকে ফোন দিয়ে এমন একজনের খোঁজ জানতে চায় যে এই শহরের সব ধরনের অপরাধ জগতের খবর রাখে।
রাখে। তার বন্ধু জানায় যে এমন একজন ইনফরমার আছে, কিন্তু সে অত্যন্ত লোভী এবং টাকা ছাড়া কোনো কথাই বলে না। ডংয়ের পকেটে তখন 1 টাকাও নেই, এমনকি তার গাড়িতে তেল ভরার মতো কোনো টাকা নেই। পরের দিন সকালে ডং মরিয়া হয়ে সে ইউনিয়ন লিডারের অফিসে যায়। সে অত্যন্ত বিনীতভাবে লিডারের কাছে তার পাওনা টাকাগুলো চায় এবং তার স্ত্রীর বিপদের কথা জানায়, কিন্তু সেই ইউনিয়ন লিডার কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না। উল্টো সে তার বডিগার্ডদের নির্দেশ দেয় যেন ডংকে মারধর করে বের করে দেওয়া হয়। লিডারের লোকজন ডংকে মারতে শুরু করে এবং তাকে অপমান করতে থাকে। ঠিক এই মুহূর্তে ডং আর নিজেকে সংযত রাখতে পারে না। দীর্ঘদিন ধরে নিজের ভেতরে চেপে রাখা সেই ভয়ঙ্কর সত্তাটি হঠাৎ জেগে ওঠে। এতদিন কেউ জানতো না যে ডং আসলে একজন সাবেক গ্যাংস্টার, যে একসময় পুরো আন্ডারগ্রাউন্ড জগৎ নিয়ন্ত্রণ করত এবং ইউনিয়ন লিডারকে জিম্মি করে তার কাছ থেকে পাওনা টাকা আদায় করে নেয়। এরপর ডং সেই টাকা নিয়ে সরাসরি সেই ইনফরমারের কাছে চলে যায়। প্রথম দিকে ইনফরমার অল্প টাকা দেখে কাজ করতে রাজি হচ্ছিল না, কিন্তু ডংয়ের বন্ধু যখন তাকে তাদের ভবিষ্যৎ ব্যবসায় 5% শেয়ার দেওয়ার লোভ দেখায়, তখন সে দ্রুত রাজি হয়ে যায়। এভাবেই শুরু হয় জিসেকে উদ্ধারের এক রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর মিশন। ইনফরমার এবার তার নেটওয়ার্ক ব্যবহার করা শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই সে একটি সন্দেহভাজন গাড়ির মালিকের নাম এবং ঠিকানা জোগাড় করে দেয় এবং সেই সূত্র ধরে ডং আর তার বন্ধুরা ওই মালিকের কাছে পৌঁছালে তারা জানতে পারে সে আসলে তার গাড়ির নাম্বার প্লেটটি অন্য একটি ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। তথ্যের জাল যখন ধীরে ধীরে খুলতে শুরু করে, তখন ডং, তার বন্ধু এবং সেই ইনফরমার মিলে শহরের একটি পুরাতন গাড়ির পার্কিং এরিয়াতে গিয়ে পৌঁছায়। জায়গাটি ছিল নির্জন এবং রহস্যজনক। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই এক রহস্যময় বৃদ্ধ লোক তাদের সাথে দেখা করে এবং তাদের একটি আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে নিয়ে যায়। মাটির নিচে বিশাল এক অপরাধ জগৎ, যা দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। এটি ছিল মূলত অপরাধীদের একটি স্বর্গরাজ্য, যেখানে ড্রাগ ডিলিংস থেকে শুরু করে গাড়ির নাম্বার প্লেট জালিয়াতি সহ সব ধরনের অবৈধ কাজ চলে। বেসমেন্টের ম্যানেজারের কাছে গিয়ে ডং যখন সেই নির্দিষ্ট গাড়ির নাম্বারের কথা জানতে চায়, তখন ম্যানেজার ডংয়ের সাথে অত্যন্ত খারাপ আচরণ শুরু করে এবং সে কোনো তথ্য দিতে রাজি হয় না এবং তার বিশালদেহী সিকিউরিটি গার্ডদের নির্দেশ দেয় যে ডংকে মারধর করে বাইরে বের করে দিতে। তবে তারা জানতো না যে ডংয়ের ভেতরে কি আগ্নেয়গিরি জ্বলছে। গার্ডরা যখন ডংকে আক্রমণ করে, তখন ইনফরমার ভয় পেয়ে তাদের বাঁচাতে সামনে আসে এবং বেধম মার খায়। ডং এবার আর সহ্য করতে পারল না। সে একাই সেই গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে পুরো জায়গার চিত্র বদলে দেয়। ডংয়ের দানবীয় শক্তি দেখে ম্যানেজার প্রচণ্ড ভয় পায় এবং সে মুখ খুলতে বাধ্য হয়। ম্যানেজার জানায় সে ওই অপহরণকারীদের চেনে না, তবে তারা প্রতি 2-3 মাস পর পর ফোন করে ডেলিভারি অর্ডার দেয়। সে তাদের সর্বশেষ ব্যবহৃত একটি ডেলিভারি অ্যাড্রেস বা ঠিকানা ডংয়ের হাতে দেয়। সেই ঠিকানা ধরে ডং আর তার বন্ধুরা একটি নামি দামি হোটেলে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তাদের কপালে চিন্তার ভাঁজ, কেননা তারা সেখানে গিয়ে জানতে পারে হোটেলটির মালিকানা ইতিমধ্যেই বদল হয়েছে এবং পুরানো মালিকের কোনো হদিস নেই। ডং তখন হতাশ হয়ে যখন হোটেল থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখনই তার নজরে আসে একটি কালো গাড়ি থেকে কয়েকজন সুন্দরী মেয়েকে জোর করে নামানো হচ্ছে। এই দৃশ্যটি ডংয়ের মনে সন্দেহ সৃষ্টি করে। সে হঠাৎ লক্ষ্য করে ওই দলে ঠিক সেই লোকটি আছে যে কিনা জিসের অপহরণের দিন রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে জ্যাম তৈরি করেছিল। ডং নিশ্চিত হয় যে সে সঠিক পথেই আছে। সে দ্রুত লোকটির গাড়ির কাছে যায় এবং তাকে গাড়ি থেকে নামতে বলে। লোকটি ডংকে দেখামাত্রই চিনে ফেলে এবং ভয়ে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ডং তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে পুলিশ স্টেশন থেকে ডংয়ের কাছে একটি ফোন আসে এবং তাকে জরুরিভাবে সেখানে ডাকা হয়। ডং থানায় পৌঁছালে পুলিশ অফিসার তাকে জানায় এক অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া গেছে, যার দৈহিক গঠন জিসের সাথে অনেকটাই মিলে যায়। ডংয়ের পায়ের তলা থেকে তখন যেন মাটি সরে যেতে থাকে। সে কাঁপা কাঁপা গলায় লাশের ছবি দেখতে চায়। ডংয়ের মনে তখন এক চরম অস্থিরতা কাজ করছিল, যদি এটি সত্যি জিসে হয়। কিন্তু ছবিটা দেখা মাত্রই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কেননা এটি জিসের লাশ নয়। এর মানে হলো জিসে এখনো বেঁচে আছে এবং তাকে উদ্ধারের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। থানা থেকে বের হওয়ার সময় ডং লক্ষ্য করে দেয়ালে অনেকগুলো নিখোঁজ সংবাদ এবং তরুণীদের ছবি লাগানো। সে বুঝতে পারে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক বিশাল নারী পাচারকারী চক্রের কাজ। বন্ধুরা, গল্পের এই পর্যায়ে আমি আপনাদের ছোট্ট একটি অনুরোধ করতে চাই। মুভিটির বাকি অংশটুকু আরও বেশি রোমাঞ্চকর এবং অ্যাকশনে ভরপুর। তাই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে পরবর্তী দুর্দান্ত সব মুভির এক্সপ্লেনেশন আপনার মিস না হয়। আপনাদের প্রতিটি সমর্থন আমাকে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। ডং এরপর এমন একজনের সাথে দেখা করতে যায় যার স্ত্রীও 2 বছর আগে একইভাবে অপহৃত হয়েছিল। লোকটি অত্যন্ত করুণ অবস্থায় দিন কাটাচ্ছিল এবং তার স্ত্রী সম্প্রতি মারা গেছে। সেই লোকটির কাছে ডং জানতে পারে যে অপহরণকারীদের প্যাটার্ন একদম এক। তারা প্রথমে অপহরণ করে এবং পরে প্রচুর টাকা পরিবারের কাছে পাঠিয়ে দেয় যাতে কেউ পুলিশের কাছে না যায়। লোকটি অপহরণকারীদের সম্পর্কে অনেক তথ্য জোগাড় করেছিল, যা সে একটি ফাইলে জমা করেছিল এবং সেই ফাইলটি ডংকে দিয়ে দেয়, কেননা এসব এখন আর তার দরকার নেই। ডং
যখন সেই ফাইল নিয়ে ফিরে আসছিল তখনই এক মর্মান্তিক ঘটনা ঘটে। মানসিকভাবে ভেঙে পড়া সেই লোকটি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ডং ফাইলটি খুঁটিয়ে দেখতে গিয়ে একটি ফিনান্সিয়াল কোম্পানির বিজনেস কার্ড পায়। কার্ডটি দেখা মাত্রই ডংয়ের মনে পড়ে যায় যেদিন পাচারকারী চক্রের লোকদের গাড়ির সাথে তার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিন ওই পাচারকারী চক্রের ড্রাইভার তাকে ঠিক একই কার্ড দিয়েছিল। ডং আর এক মুহূর্ত দেরি না করে সেই ফিনান্সিয়াল কোম্পানির অফিসে যায়। সেখানে গিয়ে সে ম্যানেজারকে জিম্মি করে। ডং ম্যানেজারের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেই পাচারকারী চক্রের প্রধান তাকে ভিডিও কল দেয়। ফোনের ওপাশ থেকে সেই পাচারকারী চক্রের প্রধান অত্যন্ত বিদ্রুপের সাথে হাসতে হাসতে বলে, ম্যানেজার নিশ্চয়ই তোমাকে সব বলে দিয়েছে, তাহলে এখন ওকে মেরে ফেলো, না হলে আমি তোমার স্ত্রীকে এখনই মেরে ফেলবো। এরপর সে লাইভ ভিডিওতে জিসেকে পানির মধ্যে ডুবিয়ে মারার দৃশ্য দেখায়। ডং মরিয়া হয়ে চিৎকার করতে থাকে এবং পাচারকারী চক্রের প্রধান তাকে শর্ত দেয় যে হয় ম্যানেজারকে মারো, না হলে জিসের মৃত্যু দেখো। ডং কোনো উপায় না পেয়ে ম্যানেজারকে শ্বাসরোধ করে মেরে ফেলার ভান করে। এটি দেখে ভিলেনটি সন্তুষ্ট হয় এবং বলে ডং যদি তার টাকাগুলো ফেরত দেয় তবেই সে জিসেকে মুক্তি দিবে। আসলে ডং লোকটিকে মারেনি, বরং অত্যন্ত কৌশলে তাকে অজ্ঞান করে ফেলেছিল। জ্ঞান ফেরার পর ম্যানেজার সব সত্যি বলতে শুরু করে এবং সে জানায় যে তারা মূলত মেয়েদের পাচার করার পাশাপাশি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অবৈধ ব্যবসায় জড়িত। এখন ডংয়ের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো সেই টাকাগুলো যা পুলিশ স্টেশনে এভিডেন্স রুমে জমা আছে। পুলিশ স্টেশন থেকে টাকাগুলো উদ্ধার করা মোটেও সহজ কাজ ছিল না, কিন্তু ডং জানে ওই টাকাগুলো ছাড়া জিসেকে ফিরে পাওয়ার আর কোনো পথ নেই। ঠিক তখনই তাদের সেই চতুর ইনফরমার বন্ধুটি একটি বুদ্ধি বের করে। তারা তিনজন মিলে পুলিশ স্টেশন যায়, যেখানে ডং পুলিশ স্টেশনের বাইরে গাড়িতে অপেক্ষা করতে থাকে। ডংয়ের বন্ধু এবং ইনফরমার স্টেশনের ভেতরে প্রবেশ করে। ইনফরমার নিজেকে শহরের নতুন প্রসিকিউটর হিসেবে পরিচয় দেয় এবং দাবি করে যে এই এভিডেন্সের টাকাগুলো দ্রুত আদালতে নিয়ে যাওয়ার জন্য উপরের নির্দেশ রয়েছে। এভিডেন্স ইনচার্জ প্রথমে তাদের কথায় বিশ্বাস করে টাকাগুলো দিতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ডিউটি অফিসারের সন্দেহ হয়। সে তৎক্ষণাৎ আসল প্রসিকিউটরের অফিসে ফোন করে জানতে পারে যে এরা আসলে ভুয়া লোক। আসল বিষয়টি বুঝতে পেরে অফিসার তাদের দুজনকেই আটকে ফেলার নির্দেশ দেয়। বাহিরে গাড়িতে বসে ডং বুঝতে পারে তাদের আসলে দেরি হচ্ছে, মানে নিশ্চয়ই কোনো বড় ঝামেলা হয়েছে। ডং আর সময় নষ্ট না করে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগায়। সে পার্কিং এরিয়াতে থাকা একটি পরিত্যক্ত গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সেটির বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে গাড়িটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে পুরো পুলিশ স্টেশনে হুলস্থুল পড়ে যায়। সবাই যখন ভাবছে স্টেশনে হামলা হয়েছে এবং আগুন নেভাতে দৌড়াদৌড়ি শুরু করে, সেই সুযোগে ডংয়ের বন্ধু এবং ইনফরমার টাকা ভর্তি ব্যাগ নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে আসে। ডং দ্রুত তাদের গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা অপহরণকারীদের দেওয়ার ঠিকানায় রওনা দেয়। অন্যদিকে একটি অন্ধকার ঘরে জিসে সহ আরো অনেকগুলো মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে পাচারকারী চক্রের একজন গার্ড এক অসহায় মেয়ের উপর অমানবিক অত্যাচার করছিল এবং সেই মেয়েটি যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই লোকটির কানে আঘাত করে বসে। লোকটি তখন ক্ষিপ্ত হয়ে যখন মেয়েটিকে একটি লোহার টুকরো দিয়ে আঘাত করতে আসে, ঠিক তখন জিসে পেছন থেকে লোকটিকে সজোরে একটি লাথি মারে এবং মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘরটি বাইরে থেকে শক্তভাবে তালাবদ্ধ ছিল। তাদের পালাতে দেখে ওই গার্ডটি মেয়েটিকে প্রচন্ড আঘাত করে এবং মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং জিসেকে একটি রুমে আটকে রাখে। এর কিছুক্ষণ পর সেখানে অপহরণকারী চক্রের প্রধান চলে আসে। নিজের কর্মীর এমন অদক্ষতা দেখে সে ক্ষিপ্ত হয়ে গার্ডকে বেধড় মারে এবং জিসে তখন সেই রুমে বন্দী। ঠিক সেই মুহূর্তে ডং ফোন করে ভিলেনের কাছে। ডং তখন বলে, তোমার টাকা রেডি আছে, বলো কোথায় আসতে হবে। ভিলেনটি বেশ অবাক হয়ে যায় এই ভেবে যে ডং এত দ্রুত পুলিশ স্টেশন থেকে টাকা বের করে ফেলেছে। সে বিদ্রুপে সুরে বলে, তুমি তো বেশ কাজের লোক, যাই হোক তুমি টাকা যেভাবে এনেছো তা আমার দেখার বিষয় নয়, আমি তোমাকে আমার ঠিকানা দিচ্ছি, সেখানে চলে আসো। ফোন রাখার পরপরই ভিলেন তার প্রধান দেহরক্ষীকে নির্দেশ দেয় যে ডং যখন টাকা নিয়ে আসবে তখন যেন তাকে এবং জিসেকে একসাথে মেরে ফেলা হয়। সে কোনো প্রমাণ রাখতে চায় না। এদিকে জিসে তখন সেই মেয়েটির সেবা করছিল। এমন সময় সে সেই রুমের ভেতর একটি জানলা দেখতে পায়, যেটি একটি সাদা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। জিসে তখন সেই মেয়েটিকে নিয়ে জানালার স্ক্রুগুলো খুলে ফেলে এবং জানালার শিক কিছুটা বাঁকা করে। প্রথমে জিসে সেই জানালা দিয়ে বাইরে বের হয়, ঠিক তখনই গার্ডটি সেই রুমে আবার চলে আসে এবং সেই মেয়েটি ধরা পড়ে যায়। লোকটি যখন জানালা দিয়ে জিসেকে ধরতে যায়, ঠিক তখন সেই মেয়েটি একটি শক্ত লাঠি দিয়ে গার্ডকে আঘাত করে। গার্ড মাটিতে পড়ে যায় এবং সেই মুহূর্তে পাচারকারী চক্রের প্রধান রুমে চলে আসে এবং সে পুরো বিষয়টি বুঝতে পারে। জিসে তখন কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে এবং রাস্তায় একটি গাড়ি থামিয়ে সেই গাড়ির লোকটিকে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু তার পেছনে তখন হিংস্রে নেকড়ের মতো পাচারকারী চক্রের গাড়িগুলো ধাওয়া করছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক তখনই এক বিশাল ট্রাফিক জ্যামে জিসের গাড়ি আটকা পড়ে। জিসে গাড়ি থেকে
নেমে পুলিশ স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে পাচারকারী দলের প্রধান সেখানে চলে আসে এবং জিসেকে আবার ধরে ফেলে। এরপর তার গাড়িতে তাকে তুলে নিয়ে যায়। ডং যখন তার বন্ধুদের নিয়ে ওই ঠিকানায় পৌঁছায় তখন সে দেখে আস্তানার প্রধান গেটে তালা মারা। এরপর ডং তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে গেটটি ভেঙে ফেলে এবং ভেতরে যায়। ভেতরে ঢোকা মাত্রই একের পর এক সিকিউরিটি গার্ড ডংকে বাধা দিতে আসে, কিন্তু ডংয়ের প্রতিটি ঘুষিতে এক একজন গার্ডের হাড়গোড় গুঁড়ো হয়ে যাচ্ছিল। সে আস্তানাটির প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ভেতরে থাকা দুইজন অপরাধী ভয়ে দরজার ছিটকানি লাগিয়ে কান পেতে বাইরের আওয়াজ শুনছিল, কিন্তু ডংয়ের গায়ের শক্তি যে কোনো সাধারণ মানুষের কল্পনার বাহিরে। সে ঘুষি মেরে আস্ত দরজাটি ভেঙে ভেতরে ঢুকে এবং মুহূর্তের মধ্যেই তাদের দুইজনকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। ডংয়ের সামনে তখন যেই আসছিল সেই খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল। বিল্ডিং এর ভেতর ডং যখন সবাইকে ব্যাপক মারধর করছিল, ঠিক তখন ডংয়ের সামনে এসে দাঁড়ায় পাচারকারী দলের বিশালদেহী প্রধান বডিগার্ড। এই লোকটির আকার ডংয়ের চেয়ে দ্বিগুণ এবং সে অত্যন্ত দক্ষ। এরপর শুরু হয় এক দানবীয় লড়াই। বডিগার্ডটি ডংকে দেয়ালের সাথে চেপে ধরে একের পর এক প্রচণ্ড আঘাত করতে থাকে। সাধারণ কোনো মানুষ হলে এতক্ষণে মারা যেত, কিন্তু ডং তো আর তেমন কোনো লোক নয়। সে এমনভাবে সেই বডিগার্ডকে মারা শুরু করে যেন পুরো বিল্ডিংটি ধ্বংসস্তূপে পরিণত হয়। শেষমেশ ডং বডিগার্ডকে মেরে জিসেকে খুঁজতে লাগলো এবং জিসে যেই রুমে ছিল ডং সেই রুমের ভেতর গিয়ে ভাঙা জানালা দেখে বুঝতে পারে জিসে হয়তো এই জানালা দিয়ে পালিয়েছে। অন্যদিকে ডংয়ের বন্ধুরা বিল্ডিং এর বাইরে ছিল। তারা পাচারকারী দলের একটি বড় চালানকে মাঝ রাস্তায় ধরে ফেলে। উদ্ধার করা হয় ডজনখানিক নিখোঁজ মেয়েকে, যাদের সেই রাতেই পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল। ডংয়ের বন্ধুরা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই অপরাধীদের গ্রেপ্তার করে এবং মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু ডং তখনও থামেনি। সে জানতো যে মূল হোতা অর্থাৎ এই সাইকোপ্যাথ ভিলেন জিসেকে ছাড়বে না এবং ডং দ্রুতই একটি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এমন সময় হঠাৎ সেই ভিলেনের গাড়ি ডংয়ের গাড়ির সামনে পড়ে যায়। ভিলেন তখন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতে লাগলো। ডংও তখন ভিলেনের গাড়িকে ধাওয়া করতে থাকে। ডংয়ের গাড়ি যখন ভিলেনের গাড়ির কাছে পৌঁছায় তখন ভিলেন ডংকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য গাড়ির জানালা দিয়ে জিসেকে দেখায়। ডং বুঝতে পারে এটাই তার শেষ সুযোগ। সে নিজের জীবনের তোয়াক্কা না করে ভিলেনের গাড়িকে সজোরে ধাক্কা মারতে থাকে। দুই গাড়ির তীব্র সংঘর্ষে একসময় ডংয়ের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায় এবং পাশে একটি খাদে পড়ে যায়। ভিলেনটি তখন ভেবেছিল ডং হয়তো মারা গেছে অথবা মারাত্মকভাবে আহত হয়েছে। ভিলেন তখন একটি কুড়াল নিয়ে ডংকে চিরতরে শেষ করতে এগিয়ে যায়। ভিলেন যখন ডংয়ের গাড়ির কাছে পৌঁছায় ডং তখন উল্টো ভিলেনকে গাড়ির ভেতরে টেনে নিয়ে যায় এবং প্রচণ্ড কেলাতে থাকে। এরপর সে ভিলেনকে ভেতর থেকে গাড়ির বাহিরে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই উল্টে যাওয়া গাড়ি থেকে ডং বেরিয়ে আসে। মার খেয়ে ভিলেনটি তখন আধমরা হয়ে মাটিতে পড়ে থাকে। ঠিক সেই মুহূর্তে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পুরো এলাকাটি ঘিরে ফেলে। তারা এই কুখ্যাত পাচারকারী চক্রের প্রধানকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। ডং দ্রুত জিসের কাছে ছুটে যায় এবং জিসেকে ফিরে পায়। এক দীর্ঘ যুদ্ধের পর সে অবশেষে তার প্রিয়তমা স্ত্রীকে ফিরে পেয়েছে। মুভিটির শেষে এক সুন্দর এবং মনোরম দৃশ্য ফুটে ওঠে। কয়েক মাস পরের কাহিনীতে দেখা যায় ডংয়ের সেই কিং ক্র্যাববাহী জাহাজটি সকল বাধা পেরিয়ে অবশেষে কোরিয়া পৌঁছেছে। চীন ও কোরিয়া সরকারের মধ্যস্থতায় ডংয়ের এই ব্যবসায়িক বিনিয়োগ সফল হয়। ডং আর তার বন্ধুরা এখন কোরিয়ার সবচেয়ে বড় সিফুড রেস্টুরেন্টের মালিক। তাদের রেস্টুরেন্টে সবসময় উপচে পড়া ভিড় থাকে। ডং তার স্ত্রীকে নিয়ে নিজের রেস্টুরেন্টে বাকি থাকা সেই বার্থডে পার্টি সেলিব্রেট করছে। ডং এখন আর সেই ব্যর্থ ব্যবসায়ী নয়, বরং এক সফল মানুষ যে তার পরিবার এবং ভালোবাসাকে রক্ষা করতে জানে। এভাবেই এক সাহসী মানুষের লড়াই আর অজেয় প্রেমের গল্পের মাধ্যমেই শেষ হয় এই অ্যাকশনধর্মী মুভিটি। বন্ধুরা, এটাই ছিল আনস্টপেবল মুভির গল্প। এই মুভিটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের মানুষের জন্য লড়াই করার সাহস থাকলে যে কোনো বাধাকেই জয় করা সম্ভব। ডংয়ের সেই শান্ত স্বভাবের পেছনে লুকিয়ে থাকা বীরত্বই ছিল এই গল্পের মূল প্রাণ। বন্ধুরা, পরবর্তীতে আপনারা আর কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে চান বা আপনাদের কোনো প্রিয় মুভি থাকলে সেটি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের প্রতিটি মতামত আমাকে পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগাবে।